প্রাতে বন্ধু এসেছে প্রথিক, পিঙ্গল হারা হতে করিয়া চয়ন, শুষ্ক শীর্ণ তৃণ এক গাছি, ক্ষত বুক তৃষার প্রতীক। রাতের কাজল লোভী কাতর নয়ন, ওষ্ঠপুটে মৃত মৌমাছি। স্নিগ্ধ ছায়া ফেলে সে দাঁড়ায়, আমারে পোড়ায় তবু উত্তপ্ত নিঃশ্বাস। গৃহাঙ্গনে মরেছি কানে, বক্ষ রিক্ত তার মমতায়। এ জীবনে জীবনের এলো না আভাস, বিবর্ণ বিশীর্ণ মরুতৃণে। আবৃত্তি করছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা দিবারাত্রির কাব্য, সেই উপন্যাসেরই প্রথম ভাগের দিনের কবিতা অংশটি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে কোনো ডেইলি ব্লগ বা কবিতা আবৃত্তি নয়, যদিও আমি আজকে কবিতা আবৃত্তি দিয়ে আমার এই ভিডিওটি শুরু করেছি, কিন্তু আজকে আমি একটা ডার্ক সাইড সম্পর্কে আপনাদের জানাবো। আপনারা অনেকেই জানেন, প্রথাগত জীবনে আমরা যারা কবিতা লিখি সেই সকল কবি এবং সাহিত্যিকদের জীবনে খুব বেশি শান্তি বা সুখ সমৃদ্ধি থাকে না। সেটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। তবে সব কবির জীবনী সম্পর্কে তো আর এক ভিডিওতে বলা সম্ভব নয়, তাই আমি আজকে আমার পছন্দের একজন কবি, যার জীবদ্দশায় শেষ সময়টা খুবই করুণ কেটেছিল কিভাবে, সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাবো। আশা করি আপনাদের জন্য ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে এবং আপনাদেরকে আমি নতুন কিছু জানাতে পারবো। তো এতক্ষণে বলি, যারা আমার ভিডিও এতদিন ধরে দেখছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি দেখার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো শুরু করি আজকে মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন প্রসিদ্ধ লেখক, যিনি আমাদেরকে উপহার দিয়েছেন জননী, দিবারাত্রি কাব্য, পুতুল নাচের ইতিকথা এবং পাঠ্য বইয়ে পাঠ উপযোগী পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসে। এত সুন্দর চমৎকারভাবে জীবনকে তিনি তুলে ধরেছেন, তা প্রায় বিরল অন্যান্য সকল সাহিত্যিকদের লেখায়। যদিও আমরা জানি সকল সাহিত্যিকদের লেখার আলাদা ধরন এবং তাদের লেখার মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে। তো চলুন দেখে নেই সেই মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি জন্মগ্রহণ করা থেকে আমাদের এই স্বল্প সময়ে কী কী জিনিস উপহার দিয়েছেন। প্রথমে তার সাহিত্যকর্মগুলো সম্পর্কে জানব, এরপরে মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা মাত্র 20 বছর বয়সে বাংলার সাহিত্য জীবনে আমাদেরকে উপহার দিয়েছেন 40টা বিখ্যাত উপন্যাস, 223টা ছোট গল্প, একটি নাটক এবং কিছু কবিতা প্রবন্ধ, যা দিয়ে তিনি বাংলা সাহিত্য সম্ভারকে আরও বেশি বিস্তৃত করেছেন। বিশ্বের দরবারে বাংলা সাহিত্যকে উন্নতির দিকে ধাবিত করেছেন। শেষ জীবনে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু আর 5টা সাধারণ লেখকের মতো খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেননি। আপনারা অনেকেই হয়তো সেই বিষয়টি জানেন না। মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ জীবনটা তাহলে কেমন ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ জীবনটা ঠাঁই নিয়েছিলেন তিনি বস্তিতে। ভাবা যায়, আমরা একজন সৃজনশীল মেধার মননশীলতাকে ঠিক মতনে ঠাঁই দিতে পারিনি আমাদের সমাজে। কতটা দুর্বিষহ আমাদের মননশীলতা, অথচ আমাদের এই মননশীলতার উন্নয়নের জন্যই এই লেখক সাহিত্যিকরা আজীবন সংগ্রাম করে গিয়েছেন, নিজের জীবনকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছেন শুধু আমাদের কিছু সুন্দর সুন্দর উপন্যাস এবং সাহিত্য উপহার দেওয়ার জন্য। শুধু তাই নয়, জীবনযুদ্ধে পর্যদস্ত বিপন্ন নিরাশ্রিত মানুষটি 48 বছরে স্বল্পায়ু জীবনে সবটুকু দেখে ফেলেছিলেন। নিকেলের চশমা, মলিন বেশ বাস, দীর্ঘকায় শীর্ণ কালো রিজু আত্মদর্পী মানুষটা শেষকালে বলতে বাধ্য হয়েছিলেন, দুটি ডাল ভাতের সংস্থান না রেখে বাংলাদেশে কেউ যেন সাহিত্য করতে না যায়। আহা, এত সুন্দর সাহিত্যের বিনিময়ে আমরা তাকে কী উপহার দিলাম? এক রাশ জীবন ভর্তি আক্ষেপ উপহার দিলাম, যা ভাবতে আজকে আমাদের বিবেকে একটুও লাগে না। আর উনি সেই সময় নিজের বিবেককে নিয়ে, নিজের কষ্টাতীত জীবনকে নিয়ে এই কথাটি লিখেছিলেন। ভাবুন তো একবার, একটা মানুষের জীবনে ঠিক কতটা কষ্ট থাকলে সারা জীবন সাহিত্যের সাথে থেকেও পরবর্তীতে সাহিত্যকে পেশা হিসেবে
অন্য মানুষকে জীবন চালনা করতে নিষেধ করে দিয়েছেন তিনি। বলেছেন যেন জীবনে দুটো ডাল ভাতের সংস্থান না করতে পারেন। আপনি ডাইনিং টেবিলে বসে এত মজার খাবার সাজিয়ে রাখি, আর উনি সেটাই বলেছেন যে আমরা ডাল ভাতেরও সংস্থান করতে পারি না যারা সাহিত্য লিখি। হায় আমাদের নির্মম দুর্ভাগ্য, এই ধরনের মানুষকে আমরা ঠিক করে আমাদের জীবনে স্থান দিতে পারি না। আরেকটা ঘটনা বলি, মানিক বন্দ্যোপাধ্যায় যখন মৃত্যুশয্যায় শায়িত, হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। কারণ তো নিশ্চয়ই বুঝতে পারছেন, টাকার প্রচুর অর্থ অভাব। দেরি হয়ে গেছে, হয়তো দিন কয়েক আগে নীলরতন সরকারের কাছে নিয়ে গেলে তিনি হয়তো বেঁচে ফিরতেন, আরও কয়েক খণ্ড সুন্দর সাহিত্য আমাদের উপহার দিয়ে যেতে পারতেন। কিন্তু আমরা সে সুযোগটা তাকে দেইনি। এমন অবস্থায় মানিক বন্দ্যোপাধ্যায়কে গভীর বেদনার সাথে সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন, এমন অবস্থা, আগে কেন টেলিফোন করেননি? তখন উত্তরে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কি বলেছিলেন জানেন? তার সে আর্তনাদ। তিনি বলেছিলেন, অত আশঙ্কা আর দুঃখের ভেতরেও মলিন একটা হাসি দিয়ে, তাতে যে 5 আনা পয়সা লাগে ভাই। তাহলে ভাবুন তো একবার তার জীবনের কি অবস্থা হলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু জন্ম হয়েছিল 1908 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1956 সালে। অবিভক্ত এই ভারতবর্ষে প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের যে চরম সংকটময় মুহূর্ত ছিল, তখন যে সকল সাহিত্যিকরা বাংলার ভাষা এবং বাংলার সাহিত্যকে এগিয়ে নিয়ে গিয়েছিল, যাদের হাতে কলম চলছিল, তাদের মধ্যে কিন্তু অন্যতম ছিলেন আমাদের এই মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডীয় মনুসমীক্ষণ এবং মার্ক্সীয় শ্রেণী সংগ্রাম তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন বলে ধারণা করা হয়, যার বৈশিষ্ট্য আমরা তার রচনাগুলোতে দেখতে পাই। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেছিলেন 40টিরও বেশি এবং 300টিরও বেশি ছোট গল্প, যেগুলি সম্পর্কে আমি আগেই কিছুটা ধারণা আপনাদের দিয়েছি। মাত্র 48 বছরে, অল্প বয়সী বলতে গেলে, বিংশ শতাব্দীর অন্যতম এই শক্তিশালী সাহিত্যিকের জীবন অবসান ঘটে। তাই প্রতি বছর 3 ডিসেম্বরকে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে প্রয়াণ দিবস থাকে, সেই দিন কিন্তু বাঙালির মনে তিনি আবারও নতুনভাবে জেগে ওঠেন। তাই আমাদের উচিত মানিক বন্দ্যোপাধ্যায়ের বইগুলো ভালো করে পড়া এবং আমাদের অবসর সময়টাকে আরও বেশি বর্ণিল করে তোলা, জীবন বোধ সম্পর্কে আরও বেশি জাগ্রত হওয়া, নিজের মননশীলতা এবং সৃজনশীলতাকে বিকশিত করা। তাহলেই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো সার্থকতা পাবে বলে ধারণা করছি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছিলেন আর যারা এতদিন ধরে আমার পাশে আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ।